আমরা এখন যে টপিকটা দেখব এটা আমরা যেটা আসলে দেখছিলাম আমরা বেটার ডিপ লার্নিং মানে আমরা হচ্ছে অ্যাডভান্স ডিপ লার্নিং স্ট্র্যাটেজির মধ্যে লার্নিং কিভাবে আরো ভালো করা যেতে পারে, আমাদের লার্নিং কিভাবে আরো বেটার করা যেতে পারে ডিপ লার্নিং এর অ্যালগোরিদম গুলায়, সেই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করছিলাম। তো তারই অংশ হিসেবে আজকে আমরা এই বইয়ের বেটার ডিপ লার্নিং এর বইয়ের চ্যাপ্টার 2 কনফিগার ক্যাপাসিটি উইথ নোডস অ্যান্ড লেয়ার্স, এই চ্যাপ্টারটা দেখব। এইখানে মূলত আমরা আমাদের লেয়ার সংখ্যা বাড়ানো কমানো এবং প্রতি লেয়ারে নোড কম বেশি করলে কি ইফেক্ট হতে পড়তে পারে আমাদের নেটওয়ার্কে, সেটা কিন্তু আমরা গ্রাফিক্যালি এটা ভিজুয়ালাইজ করে আসলে দেখার চেষ্টা করব যে আসলে আমাদের ক্যাপাসিটি বাড়লে কি হয় এবং নোড বাড়লে কি হয়। ঠিক আছে, ক্যাপাসিটি আসলে নোড এবং লেয়ার দুইটাই ক্যাপাসিটি বোঝায়। লেয়ার মানে হচ্ছে আমরা নেটওয়ার্কটাকে কতখানি ডিপ করব, আর প্রতি লেয়ারে আমরা কতখানি নেটওয়ার্কটাকে বড় করতে চাচ্ছি, এটা হচ্ছে নোড দিয়ে আমরা সেটাকে বাড়াইতে পারি। তো মূলত আমরা হচ্ছে নেটওয়ার্কের ক্যাপাসিটি বিল্ড আপ করলে কি ঘটনা ঘটতে পারে, আমরা করব কি করব না, বা কোন প্রবলেমের জন্য কিভাবে করা যেতে পারে, সেটা নিয়ে মূলত আলোচনা করা আছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, a model with too light, too little capacity cannot learn the training data set, meaning it will underfit. দেখেন, ক্যাপাসিটি মানে আমি যেটা বললাম যে নাম্বার অফ লেয়ার এবং প্রতি লেয়ারের নাম্বার অফ নোড কি রকম থাকবে। যদি খুব বেশি থাকে তাহলে ক্যাপাসিটি বেশি, যদি কম থাকে তাহলে ক্যাপাসিটি কম। তো যদি একটা, এই যেটা বলছে মডেল উইথ টু লিটিল ক্যাপাসিটি, মানে তার লেয়ারও কম নোডও কম, ক্যানট লার্ন দ্য ট্রেনিং ডেটা সেট, মিনিং ইট উইল আন্ডারফিট, ঠিক মতো লার্ন করতে পারবে না যদি ক্যাপাসিটি কম থাকে, এবং সেটাকে আমরা আন্ডারফিট এর মধ্যে চলে যাবে। Whereas a model with too much capacity may memorize the training data set, meaning it will overfit or may get stuck or lost during the optimization process. যদি আমরা খুব বেশি ক্যাপাসিটি বাড়িয়ে ফেলি যেটা হয়তো ওই ডেটা সেটের জন্য দরকার নাই, তাহলে কি ঘটবে, এটা আসলে ওভারফিট হয়ে যাবে। ওভারফিট হলে প্রবলেমটা কি, আলটিমেটলি ওভারফিট হলে যে যেই ডিসিশনটা অ্যাকচুয়ালি নেওয়া উচিত সেটা হয়তো না নিয়ে ভুলভাল প্রিডিকশন নেওয়া শুরু করবে। ঠিক আছে, ওভারফিট হলে যেটা হয়। তো এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে ক্যাপাসিটিটা যেই প্রবলেমের জন্য যতখানি দরকার আমাদেরকে কিন্তু সেটা আসলে ম্যানেজ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ঠিক মতো কাজ করবে না। তো এইখানে আমরা নিউরাল নেটওয়ার্ক মডেল ক্যাপাসিটি ইজ কন্ট্রোলড বোথ দ্য নাম্বার অফ নোডস, যেটা বললাম যে আমরা প্রতি লেয়ারে কতগুলো নোড থাকবে সেটা দিয়েও ক্যাপাসিটি কন্ট্রোল করতে পারি, এন্ড দ্য নাম্বার অফ লেয়ার্স ইন দ্য মডেল, আমাদের ওই মডেলের মধ্যে লেয়ার কতগুলো থাকবে, স্পেশালি হিডেন লেয়ার কতগুলো থাকবে সেটা দিয়েও আমরা মেজার করতে পারি। তার মানে আমাদের হচ্ছে আমরা ক্যাপাসিটি কিরকম করব একটা প্রবলেমের পার্সপেক্টিভে আমাদের ডিজাইনের মধ্যে, সেটা ডেটা সেটের উপরে বেস করেই কিন্তু আমাদেরকে ঠিকঠাক করতে হবে। এটা আসলে বেশি করাও যাবে না, কম করাও যাবে না। তাছাড়া তাহলে কিন্তু আমরা বেশি করে ফেললে ওভারফিট হয়ে যাবে, কম করে ফেললে আন্ডারফিট হবে। আমাদেরকে বেস্ট ফিট করতে হবে, যেটা দরকার ওই প্রবলেমের পার্সপেক্টিভে, সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করব। এখানে আমরা যদি দেখি যে আমরা আসলে যেটা বলছিলাম আরো ক্লিয়ার করেছে, দ্য ক্যাপাসিটি অফ এ নেটওয়ার্ক ক্যান বি কন্ট্রোল বাই টু অ্যাসপেক্টস অফ দ্য মডেল। দুই ভাবে কন্ট্রোল করা যেতে পারে, একটা হচ্ছে নাম্বার অফ লেয়ার, এটা প্রথমে দিলে ভালো হতো, যে কতগুলো লেয়ার থাকবে মডেলের মধ্যে এবং প্রতি লেয়ারে কতগুলো নোড থাকবে, সেটা দিয়ে কিন্তু আমরা বিল্ড আপ করতে পারি। এখানে কিছু কথা বলেছে, আমি একটু বলি, এটা লাগবে। দ্য নাম্বার অফ নোডস ইন দ্য লেয়ার ইজ রেফার টু অ্যাজ দ্য উইডথ। যদি একটা লেয়ারে কতগুলো নোড থাকবে সেটাকে আমরা বলি উইডথ। আর ডেভেলপিং ওয়াইড নেটওয়ার্কস উইথ ওয়ান লেয়ার অ্যান্ড ম্যানি নোডস উইথ রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড, একটু খেয়াল করেন, ডেভেলপিং ওয়াইড নেটওয়ার্ক উইথ ওয়ান লেয়ার মানে একটা লেয়ারে অনেকগুলা নোড দিব। এটা খুব সহজভাবেই যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে বলা হবে যে নেটওয়ার্কের উইডথটা বেশি। আমি লেয়ার দিলাম একটা, ওই লেয়ারে অনেকগুলা নোড দিলাম, নেটওয়ার্কের উইডথটা বেশি থাকবে। যেমন একটা লেয়ারে আমি যদি 10টা নোড দিই আর আরেকটা ক্ষেত্রে যদি আমি 100 নোড দিই, স্বাভাবিকভাবে 100 যে নোড ইউজ করলাম একটা লেয়ারে, এটা উইডথ বেশি 10-এর থেকে। তো এইভাবে আমরা কিন্তু উইডথটা বাড়াইতে পারি। ঠিক আছে, আর এইখানে
যেটা বলছে দ্য নাম্বার অফ লেয়ার্স ইন এ মডেল ইজ রেফার টু অ্যাজ ইটস ডেপথ। যে যদি আমাদের মডেলের মধ্যে লেয়ারের সংখ্যা আমরা বাড়াইয়ে ফেলি তাহলে সেটা হবে ডেপথ বেশি। যেমন আমরা যদি হিডেন লেয়ার দুইটা করি আর হিডেন লেয়ার একটা করি, তাহলে দুইটা লেয়ার সহ যে মডেলটা সেটা ডেপথ বেশি। ঠিক আছে, এখানে যেটা বলছে দেখেন, তো আমরা উইডথ এবং ডেপথ এটা মোটামুটি বুঝলাম। উইডথ হচ্ছে যে নোট কতগুলা সেটা তার উইডথ একটা লেয়ারে, আর ডেপথ হচ্ছে যে ওই মডেলে কতগুলা লেয়ার আছে সেটা ডেপথ। তো যদি উইডথ হয়, এখানে দেখেন বলছেন ইন থিওরি এ নেটওয়ার্ক উইথ এনাফ নোডস ইন এ হিডেন লেয়ার can learn to approximate any mapping function. Although in practice, we don't know how many nodes are sufficient and how to train such a model. আমরা সাধারণত কি করি যে একটা লেয়ারের মধ্যে অনেকগুলো নোড বসিয়ে দিয়ে আমরা বলতে পারি যে এটা হয়তো সবকিছুকেই ম্যাপিং করতে পারবে, কিন্তু কতগুলো নোড আসলে তার জন্য ইফিসিয়েন্ট হবে বা সাফিসিয়েন্ট হবে সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না। এটার জন্য আমরা টেস্ট করে করে আসলে দেখতে হবে। ঠিক একইভাবে যদি আমরা লেয়ারের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কিন্তু ডেপথ ওইটা ডিটারমাইন করবে। এখন ইনক্রিজিং দ্য ডেপথ ইনক্রিজিং দ্য ক্যাপাসিটি অফ দ্য মডেল, স্বাভাবিকভাবেই যদি আমরা লেয়ার বাড়িয়ে দিই, লেয়ারকে ইনক্রিজ করি, তাহলে কিন্তু ক্যাপাসিটি ইনক্রিজ হবে। ট্রেনিং ডিপ মডেলস, ফর এক্সাম্পল those with many hidden layers can be computationally more efficient than training a single layer network with a vast number of nodes। যেটা বলা হচ্ছে যে আমরা লেয়ার বাড়াইলেই স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি যে ডেপথ বেশি, ক্যাপাসিটি বেশি, রেজাল্ট ভালো আসবে। আসলে কিন্তু তা না, ওভারফিট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এত কিছু বলার আসলে কারণ একটাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্যাপাসিটি আমাদের প্রবলেমের জন্য মডেলের ক্ষেত্রে কি পরিমাণ রাখবো। যদি কম করি আন্ডারফিট হবে, বেশি করলে ওভারফিট হবে। এবং ক্যাপাসিটি বলতে কি বোঝায়? ক্যাপাসিটি বলতে বোঝায় ডেপথ এবং উইডথ। ডেপথ হচ্ছে যে কতগুলো লেয়ার ইউজ করলাম, আর উইডথ হচ্ছে যে ওই লেয়ারে ওই লেয়ার গুলাতে কতগুলো নোড ইউজ করলাম। তো এইখানে এই যে বলা আছে ট্র্যাডিশনালি ইট হ্যাজ বিন চ্যালেঞ্জিং টু ট্রেন নিউরাল নেটওয়ার্ক মডেল উইথ মোর দেন এ ফিউ লেয়ার ডিউ টু প্রবলেম সাচ এজ ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। এটা আবার অন্য ইস্যু। এখানে বলছি যে আপনি যদি, এটা আমি একটু পরে বলছি, এটা আগে বলে নিই। আমরা যেটা বলছিলাম যে আমাদের ক্যাপাসিটি যদি কম হয় তাহলে আন্ডার ফিট হবে, ক্যাপাসিটি ওভার বেশি হলে ওভার ফিট হয়ে যাবে। আমাদের কিন্তু বেস্ট ফিট করতে হবে। বেস্ট ফিট করতে হলে আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি দরকার একটা প্রবলেম সলিউশনের জন্য, আমরা কিন্তু ঠিক সেই পরিমাণ ক্যাপাসিটি দিব, এর বেশি না কম না। এটা হলে ভালো। এখানে আরেকটা প্রবলেমের কথা বলছি, যদি আমরা এগুলো পরে আলোচনা করব, এই চ্যাপ্টারে খুব বেশি নাই, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। আমরা যদি নাম্বার অফ হিডেন লেয়ার বাড়াইতে থাকি, মানে ডেপথ বাড়াইতে থাকি, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কিন্তু এক লেয়ার থেকে আরেক লেয়ার ইনফরমেশন যাবে, আরেক লেয়ার থেকে আরেক লেয়ার ইনফরমেশন যাবে। যদি এভাবে লেয়ার বাড়াইতে থাকি তাহলে কিন্তু আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করবে। যে আমার এক লেয়ার থেকে আরেক লেয়ারে যে পরিমাণ ইনফরমেশন যাওয়া দরকার সেই ইনফরমেশন গুলো কিন্তু কম যাবে। তো এইটা একটা প্রবলেম, এটা সলিউশন আছে, আমরা এলএসটিএম এ তো এগুলো সলভ করে আসছি। তো যদিও এটা এলএসটিএম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে কাজ করে, সিকোয়েন্সিয়াল ডেটার উপরে, কিন্তু আমাদের যেখানে এটা যেটা দেখছি এটা কিন্তু সবকিছুর জন্য জেনারেলাইজ। আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যেটাকে বলা হয় কলম গ্রুপ থিওরাম। এই থিওরামে, এটা আপনাদের ডিপ লার্নিং এ দেখানো হয়েছে, যে কলম গ্রুপ থিওরামে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমার তিনটা অ্যাক্টিভ লেয়ার হলেই কিন্তু আমার ওয়ার্ল্ডের যে কোনো কমপ্লেক্স প্রবলেমকে সলভ করা যায়। একটা হচ্ছে হিডেন ওয়ান, হিডেন টু এবং একটা আউটপুট লেয়ার, মানে তিনটা অ্যাক্টিভ লেয়ার, দুইটা হিডেন সহ একটা আউটপুট হলে তিনটা অ্যাক্টিভ লেয়ার হয়। এবং তিনটা অ্যাক্টিভ লেয়ার হলে যে কোনো প্রবলেমকে আমরা সলভ করতে পারি, যে কোনো কমপ্লেক্স প্রবলেমই হোক। তো আলটিমেটলি লেয়ার বাড়ানো যে খুব বেশি সলিউশন তা কিন্তু না। লেয়ার বাড়ালে আমার তো তিনটা লেয়ার দিয়ে যদি সব ধরনের প্রবলেম সলভ করা যায়, সব ধরনের কমপ্লেক্সিটি সলভ করা যায়, তাহলে কি করতে আমি লেয়ার বাড়াবো? দরকার নেই। তো লেয়ার শুধু বাড়ালেই হবে না, লেয়ার বাড়ালে কিন্তু অন্য প্রবলেম অ্যারাইজ করবে। যেমন হচ্ছে আমার টাইমের বিষয়টা খেয়াল রাখতে হবে। ডিপ লার্নিং এ এমনি হচ্ছে টাইমের বিষয়টা কিন্তু খুব চ্যালেঞ্জিং আমাদের কাছে, তাই না? এবং আমাদের ডেটা সেট যদি খুব হিউজ হয় সেক্ষেত্রে কিন্তু টাইমের একটা কনস্ট্রেইন থেকেই যায়। এবং তারপরে আরেকটা প্রবলেম যেটা, যে আমাদের লেয়ার যদি বাড়াতে থাকে তাহলে কিন্তু ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কর্মবিরোধ থিওরেমটাকে মেনে চলি, যে তিনটা অ্যাক্টিভ লেয়ার মানে দুইটা হিডেন একটা আউটপুট লেয়ার, সেটা হতে পারে। আর প্রতি লেয়ারের নাম্বার অফ নোড কিরকম হইতে পারে এটা তো আমরা টেস্ট করে আমাদেরকে দেখতে হবে। তো এইটা ছিল এই চ্যাপ্টারের মূলত একেবারে আমরা কি করতে যাচ্ছি, ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ছিল। এখন আমরা এইখানে যেটা দেখব সেটা হচ্ছে যে নোড অ্যান্ড লেয়ার্স কেরাসিন এপিআই। আমরা তো মোটামুটি ভাবে এই জিনিসগুলা জানি, যে আমাদের আহ, যেহেতু ডিপ লার্নিং আমরা পড়ে আসছি, এটা তো আমরা অ্যাডভান্স ডিপ লার্নিং দেখছি,
আমাদের মাল্টিলেয়ার পারসেপট্রনের ক্ষেত্রে আমরা আসলে কি কাজগুলো করে থাকি। তো মাল্টিলেয়ার পারসেপশন মূলত আমরা সিএনএন করি বা ডিপ লার্নিং এর যেই মডেল ইউজ করি, সবকিছুর বেসিক কিন্তু মাল্টিলেয়ার পারসেপ্ট্রন। তো মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদমে যা ঘটবে, এই ইফেক্ট কিন্তু আপনি পরে যত অ্যালগোরিদমে সিএনএন বলেন, আরএনএন বলেন, বা এরপরে ট্রান্সফার লার্নিং এর অ্যালগোরিদম বলেন, আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, আলটিমেটলি এইখানে যে ইফেক্ট পড়বে ওগুলোতেও সেই ইফেক্ট পড়বে। কেননা প্রত্যেকটা অ্যালগোরিদমের মধ্যে আমাদের হচ্ছে এই মাল্টিলেয়ারের পোর্শন টু, যেটা কোর পোর্শন, সেটা কিন্তু আছে। আলটিমেটলি আমরা কিন্তু এই অ্যাডভান্স ডিপ লার্নিং এ মূলত মাল্টিলেয়ার পারসেপট্রনের উপরেই আমরা কাজগুলো দেখার চেষ্টা করব, যে আসলে কি চেঞ্জ করলে কি ঘটছে, তাহলে আমরা কিন্তু সব চেঞ্জ গুলো একসাথে বুঝতে পারবো। ঠিক আছে। তো এইখানে দেখেন, অনেক কিছু আমি স্কিপ করব যেগুলো আমাদের জানা আছে। কনফিগার মডেল লেয়ার্স, আমরা কিভাবে মডেল ডিফাইন করতে পারি, আমরা তো এগুলো জানি, তাই না? এগুলো আমরা কিছুটা একটু স্কিপ করে যাই। মডেল ক্যাপাসিটি কেস স্টাডি, এইটা আমরা এখন একটু দেখবো। যে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লেয়ার কি পরিমাণ লাগবে এবং প্রতি লেয়ারে নোডের সংখ্যা কি পরিমাণ লাগবে। লেয়ার যত বেশি হবে ক্যাপাসিটি বাড়বে, যত কম হবে ক্যাপাসিটি কমবে। প্রতি লেয়ারের নাম্বার অফ নোড যত বেশি হবে ক্যাপাসিটি বেশি, প্রতি লেয়ারের নাম্বার অফ নোড যত কম ক্যাপাসিটি কম। এই কনসেপ্টের উপরে বেস করে আসলে কি ঘটনা ঘটতে পারে সেটাই মূলত আমরা আজকে দেখার চেষ্টা করব। তো এখানে মডেল ক্যাপাসিটি কেস স্টাডি, কিছু এক্সাম্পল দিয়ে, কোড দিয়ে, আমরা গ্রাফ দিয়ে দেখার চেষ্টা করব যে আসলেই ক্যাপাসিটি বাড়লে কমলে কি ঘটনা ঘটছে। তো আমরা এই প্রবলেম, এই ক্যাপাসিটিটা কিভাবে কাজ করছে সেটা দেখার জন্য একটা মাল্টি ক্লাস প্রবলেমকে আমরা ফোকাস করতে চাই। যেমন এটা করার জন্য আমরা যেটা করব, এই যে দা সাইকিট লার্ন ক্লাস প্রোভাইডস, এই লাইব্রেরিটা আসলে আমাদের হচ্ছে এই মেক ব্লবস এই ফাংশনটা প্রোভাইড করে, যেটা দিয়ে আমরা আসলে একটা আমাদের মতো করে ডেটা সেট তৈরি করে নেব। এই আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে ডেটা সেটটা কিন্তু আমাদের তৈরি করা হবে। আমরা কোনো বাইরের কোনো ডেটা সেট না, আমরা নিজের মতো করে ডেটা সেটটা তৈরি করব। তাহলে কিন্তু রেজাল্ট গুলা কিরকম আসতে পারে আমরা কিন্তু ডেটা সেটটার কমপ্লেক্সিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। আমি যদি বাইরের কোনো ডেটা সেট নিই থার্ড পার্টির, তাহলে সেই ডেটা সেটের কমপ্লেক্সিটি কিন্তু একই থাকবে। কিন্তু যদি আমি হচ্ছে এই টেস্ট গুলা দেখাতে চাই, তাহলে আপনার কিন্তু আমরা এমন একটা ডেটা সেট নিবো যে ডেটা সেটের কমপ্লেক্সিটি কন্ট্রোল করার ক্ষমতা আমাদের হাতে আছে। তো সেই কারণে আমরা সাইকিট লার্নের এই মেক ব্লকস এই ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে, এই যে বলা আছে মেক ব্লক ফাংশন দ্যাট ক্যান বি ইউজ টু ক্রিয়েট এ মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম। এবং আমরা হচ্ছে এইটা দিয়ে একটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম তৈরি করব উইথ এ, মানে ডেটা সেট তৈরি করব উইথ প্রিসক্রাইব নাম্বার অফ স্যাম্পল, আমরা কতগুলো স্যাম্পল নেব সেটা বলে দেবো, কতগুলা আমাদের ইনপুট ফিচার থাকবে সেটা বলে দিতে পারবো, আউটপুট ক্লাস কতগুলো হবে সেটা বলে দিতে পারবো, এবং ক্লাসের মধ্যে ভেরিয়েন্স কি পরিমাণ থাকবে সেটাও কিন্তু বলে দিতে পারবো। ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখেন, এই যে ফাংশনটা বলা আছে মেক ব্লকস। মেক ব্লকস দিলে কি হবে, এন স্যাম্পলস, এন স্যাম্পল মানে হচ্ছে 1000টা স্যাম্পল থাকবে। আর এইখানে হচ্ছে ক্লাস কতগুলা থাকবে, ক্লাস হচ্ছে এটা মাল্টি ক্লাস প্রবলেম, এই যে সেন্টার্স মানে তিনটা ক্লাস, এন ফিচার্স মানে এটার ডাইমেনশন হচ্ছে টু, মানে ডেটা সেটের ডাইমেনশন টু, মানে ফিচার কতগুলা, দুইটা। আর ক্লাস্টার এসটিডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্লাসের মধ্যেকার ভেরিয়েন্স হচ্ছে টু। আমরা এটা কম বেশি করলে কি হবে, কম বেশি করলে আমার ক্লাসের মধ্যে ভেরিয়েন্স গুলো আমি কন্ট্রোল করতে পারবো, মানে কমপ্লেক্সিটি কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে। র্যান্ডম স্টেট দিয়ে রেখেছি যেন প্রতিবার একইভাবে আসলে কাজটা করে। ঠিক আছে। এই হচ্ছে আমার মেক ব্লক ফাংশনের কাজ। আমরা এইটা যদি ইউজ করি, আমাদের এইখানে ট্রেনিং এবং টেস্টেড, সরি, ইনপুট এবং আউটপুটের যে ডাটা সেটা কিন্তু চলে আসছে। এক্স হচ্ছে ইনপুট এবং ওয়াই হচ্ছে আউটপুট। ইনপুটের মধ্যে আমাদের ইনপুট ফিচার গুলো থাকবে দুই ডাইমেনশনের দুইটা ফিচার, এবং আউটপুটে হচ্ছে আমাদের হচ্ছে তিনটা ক্লাস থাকবে। এই হচ্ছে আমার মেক ব্লক ফাংশনের কাজ। মেক ব্লক ফাংশন কিভাবে কাজ করে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এইখানে আমি কাজগুলোকে সহজ করার জন্য কোড রান করা আছে, একটু খেয়াল করি। স্ক্যাটার প্লট, প্লট অফ ব্লব ডেটা সেট, আমরা হচ্ছে একটা ডেটা সেট তৈরি করব এই যে মেক ব্লবস এই ফাংশনটা দিয়ে। তো এখানে এই যে sklearn ডট ডেটা সেটের মধ্যে যে ইম্পোর্ট মেক ব্লবস আর পাইপ্লট, এগুলো তো আমরা জানি, তাই না? তো এখানে হচ্ছে এই যে ক্লাস্টার এসটিডি, এই যে ক্লাস্টার এসটিডি মানে ক্লাসগুলোর মধ্যে ভেরিয়েশন কি হবে সেটা আমি 0.5 দিলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, এটা বোঝা যাবে। তো এখানে আমরা নর্মালি কি করলাম, আমরা হচ্ছে মেক ব্লকস, আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করছি যেখানে স্যাম্পল হবে 1000। 1000 মানে হচ্ছে এখানে টোটাল, এই যে আমরা তিনটা ক্লাস দেখছি কিন্তু, একটা তিনটা কালার দিয়ে, একটা হচ্ছে অরেঞ্জ,
একটা গ্রিন একটা ব্লু, এই টোটালটা মিলে 1000টা স্যাম্পল আছে। সেন্টার্স থ্রি মানে তিনটা ডিফারেন্ট ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ওই জন্য লেখা আছে সেন্টার্স থ্রি। নাম্বার অফ ফিচার, দুইটা ফিচার, মানে ইনপুট ডাইমেনশন হচ্ছে টু। আর ক্লাস্টার এসটিডি 0.5, মানে এগুলোর মধ্যে আসলে ভেরিয়েন্সটা কত, 0.5 দেওয়া আছে। এরপরে আমরা দেখবো 1, 1.5, 2 দিলে কি ঘটনা ঘটছে। কমপ্লেক্সিটি কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এটা কিন্তু কমপ্লেক্সিটি কন্ট্রোল করার একটা খুব ভালো ওয়ে, যে একটা ক্লাসের ডাটা আরেক ক্লাসের মধ্যে ঢুকে গেছে কিনা। যেমন এখানে আমরা কিন্তু দেখছি যে কোনো ক্লাসের মধ্যে কোনো ক্লাসের ডাটা ঢোকে নাই, সবগুলো সেপারেট আছে। এটা কিন্তু অনেকটা ইজি হবে, তাই না? আর র্যান্ডম স্টেট দিয়েছি আমরা হচ্ছে টু, মানে এইটা হচ্ছে একটা পয়েন্ট যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু প্রতিবার সে নিজের মতো করে নিতে থাকবে। আমরা হচ্ছে একটা প্রোগ্রামের সাথে আরেকটা প্রোগ্রামের ভেরিয়েন্সটা বুঝতে পারবো না, ভেরিয়েশনটা বুঝতে পারবো না। ওকে, তো এইখানে যে ডেটা সেটটা তৈরি হচ্ছে, এই ডেটা সেট তৈরি হওয়ার পরে এক্স এর মধ্যে থাকছে ইনপুট আর ওয়াই এর মধ্যে থাকছে হচ্ছে আউটপুট। এরপরে আমরা হচ্ছে এটাকে যদি ভিজুয়ালাইজ করি, ভিজুয়ালাইজ করলে আলটিমেটলি এক্স আর ওয়াই এর অবস্থাটা কি সেটা কিন্তু এখানে দেখাবে। এটা হচ্ছে সেটা। ঠিক আছে, এইটা হচ্ছে কিভাবে আমরা ডেটা সেটটাকে তৈরি করলাম সেটা দেখালাম। এটা কিন্তু লাগবে। পুরো বইয়ের সব প্রোগ্রামে কিন্তু ম্যাক্সিমামই আমরা এইভাবে আসলে ডেটা সেট তৈরি করে নেবো, যেন আমাদের এই কমপ্লেক্সিটি নিজের হাতে থাকে। আমরা যদি বাইরের ডেটা সেট ইউজ করতাম তাহলে কিন্তু এই কমপ্লেক্সিটি আমাদের নিজের হাতে থাকতো না। সেই কারণেই এটা করা হয়েছে। হুম, এখানে তিনটা ক্লাস আমরা কিন্তু হচ্ছে নিলাম, এবং দুইটা ফিচার সহ, এবং এইটার প্রত্যেকটা ক্লাসের মধ্যেকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে 0.5, মানে ভেরিয়েন্স হচ্ছে 0.5 এখানে করা আছে। এবং এইখানে হচ্ছে দেখেন, এরপরে আমি দেখাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুধু এই জায়গাটায় যদি 1 করে দিই 0.5 এর জায়গায়, অন্য সবকিছু সেম, তাহলে কি ঘটছে দেখেন, একটা ক্লাসের ডেটা আর একটা ক্লাসের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। আগেরটা ছিল 0.5 ক্লাস্টার স্টাডি, একটার মধ্যে কিন্তু আরেকটা ঢুকে নাই, কিন্তু আমি যখন এটা 1 করে দিলাম একটার মধ্যে একটা ঢুকে গেছে, এই যে এসটিডি 1.0। এরপরে আরেকটা দেখাই, এটা হচ্ছে 1.5 ক্লাস্টার স্টাডি। দেখেন আরো বেশি কিন্তু ঢুকে গেছে, মানে কমপ্লেক্স বেশি হয়ে গেছে। এরপরে দেখেন এটা যদি 2 হয় তাহলে এটা কিন্তু আরো বেশি। তো এইটাই কিন্তু আপনাদের বইয়ে বলা আছে, আমি জাস্ট ভেরিয়েশন করে করে দেখাইছি যেন বুঝতে সুবিধা হয়। ক্লাস্টার এসটিডি মানে আমরা যে কাজটা করছি সেটা মূলত এই প্রবলেমটাকে, মানে আমাদের ডেটা সেট হচ্ছে এটা, এই ডেটা সেট আলা প্রবলেমটাকে আমরা সলভ করতে চাই। এটা মাল্টি ক্লাস প্রবলেম, যেহেতু দেখছি তিনটা ক্লাস, এবং এই তিনটা ক্লাসের কমপ্লেক্সিটিও যথেষ্ট হাই। এটাকে আমরা আসলে সলভ করতে পারি কিভাবে, এই ডেটা সেটের উপরে আমরা এমএলপি চালাবো। এবং এই ডেটা সেটের উপরে এমএলপি চালাবো আমাদের ক্যাপাসিটি কম বেশি করে, যে আসলে ক্যাপাসিটি কম বেশি হলে কি ঘটে। কারণ আমরা জানি যে ক্যাপাসিটি যদি কমিয়ে দিই তাহলে আন্ডারফিট হবে, বাড়িয়ে দিলে ওভারফিট হবে, আমাদের বেস্ট ফিট করতে হবে। ঠিক আছে, তো কিরকম হইতে পারে একটু দেখেন। আমরা এইটাই দেখলাম এতক্ষণ পর্যন্ত, এই যে ডেটা সেটটা কিভাবে তৈরি হবে আমরা সেটাই কিন্তু এতক্ষণ দেখার চেষ্টা করছি। এরপরে দেখেন চেঞ্জ মডেল ক্যাপাসিটি উইথ নোড। আমরা কিন্তু বলেছিলাম যে ক্যাপাসিটি দুই ভাবে কন্ট্রোল করা যেতে পারে, একটা হচ্ছে নোড বাড়িয়ে কমিয়ে, আর একটা হচ্ছে লেয়ার বাড়িয়ে কমিয়ে। আমরা প্রথমে যেটা দেখছি যে ক্যাপাসিটি নোড বাড়িয়ে কমিয়ে কিভাবে দেখতে পারি। তো নোড বাড়িয়ে কমিয়ে যদি দেখতে চাই, দেখেন এখানে আমাদের স্বাভাবিকভাবেই আমরা যেটা জানি যে মাল্টি ক্লাস প্রবলেমের ক্ষেত্রে এটা কিন্তু বাইনারি ক্লাসিফিকেশন না। মাল্টি ক্লাস প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে ওয়ান হট এনকোডিং করতে হবে আউটপুট ভেরিয়েবল গুলাকে। আমাদের ওখানে ছিল তিনটা ক্লাস, তার মানে তিনটা ক্লাসের এই যে আমরা ওয়ান হট এনকোডিং করছি টু ক্যাটেগরিক্যাল ফাংশনটাকে দিয়ে। এই যে আমাদের যে এক্স আর ওয়াই যেটা বের করেছিলাম আমাদের এখানে, এই যে এই কোডটা আমরা রান করব, আমাদের এক্স আর ওয়াই যেটা আমরা বের করেছিলাম, এই যে এক্স ওয়াই মেক ব্লবস স্যাম্পল 1000 সেন্টার 20 এন্ড ফিচার 100, এই যে এটা। তো এটা এক্স এর মধ্যে ইনপুট আর ওয়াই এর মধ্যে আউটপুট। তো আউটপুট তো ছিল ওয়াই এর মধ্যে, তো এটাকে তো আমাদের ওয়ান হট এনকোডিং করতে হবে। তো ওয়ান হট এনকোডিং করলে এই যে টু ক্যাটেগরিক্যাল আসলো, এবং এটার জন্য আমরা যে টু ক্যাটেগরিক্যাল কিন্তু এখানে নিয়ে ফেলছি, তাই না? আমি দেখাচ্ছি কোডগুলো। এরপরে আমরা হচ্ছে এটাকে স্প্লিট করব। এই যে আমাদের টোটাল 1000 স্যাম্পল আছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে 500টা রাখবো হচ্ছে এখানে যেটা করা আছে, আপনি কম বেশি করতে পারেন। এখানে যেটা করা আছে সেটা হলো 500টা ট্রেনিং এর জন্য এবং 500টা হচ্ছে টেস্টের জন্য। ঠিক আছে, আর তারপরে হচ্ছে আমরা ডেটা সেট কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা বলা আছে, আমি দেখাচ্ছি সবগুলো একটু বলে দিই আপনাদের। এই যে কিভাবে ডেটা সেট ক্রিয়েট করা যায়, তারপরে হচ্ছে আমরা কিভাবে প্রোগ্রামটাকে রান করব, মডেল ডিফাইন করব, সেগুলো সব বলা আছে।
আমি একটু আপনাদেরকে দেখাই। এবং এখানে যেটা বলা হচ্ছে, একটা নতুন অ্যালগোরিদম, এটা হচ্ছে এসজিডি, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা এটা নিয়ে এর পরে একটা চ্যাপ্টার আছে, সেটা নিয়ে আলোচনা করব যে এসজিডি আসলে কি। আমরা জানি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম কিন্তু কয়েকভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা কিন্তু এর আগে এই যে অপটিমাইজার হিসেবে ইউজ করেছিলাম অ্যাডাম। অ্যাডামটা সব থেকে বেশি ইউজ হয়, কিন্তু এখানে শুধু অ্যাডাম ইউজ করবো তা কিন্তু না, আমাদের অনেকগুলো অপশন ছিল। তো তার মধ্যে একটা হচ্ছে এসজিডি। আপনি এসজিডিও কিন্তু ইউজ করতে পারেন। এসজিডি ইউজ করলে আপনার কন্ট্রোল গুলা আপনি ভেতর থেকে এই প্যারামিটার গুলো চেঞ্জ করে করে কাজ করতে পারবেন। এই কারণে এসজিডিটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা আসলে একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম। তো কিভাবে কাজ করা যেতে পারে, আমরা কিন্তু এখন আমাদের কোডিং এ চলে যাই। আমার মনে হয় এখানে বুঝতে পারবেন। তো এখানে যেটা বলা আছে যে, দেখেন, যে স্টাডি অফ এমএলপি লার্নিং কার্ভস গিভেন ডিফারেন্ট নাম্বার অফ নোডস ফর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যেই ডেটা সেটটা দেখলাম, ওই ডেটা সেটটাকে আমরা আসলে ক্লাসিফাই করতে চাই। ওটা একটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম ছিল। এবং এখানে নাম্বার অফ নোড কম বেশি দিলে কি ঘটনা ঘটতে পারে সেটা দেখতে চাচ্ছি। তো কি হচ্ছে, প্রথমে আমি পুরো কোডটা আপনাদের দেখাবো। ফ্রম এ স্কেলার ডেটা সেট ইম্পোর্ট মেক ব্লকস। ওকে, গেল। এটা আমরা হচ্ছে ব্লক দিয়ে আমরা ডেটা সেট তৈরি করতে চাই, সেই জন্য। এরপরে ডেন্স আমরা জানি, সিকোয়েন্সিয়াল জানি, এসজিডি এইটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এটা ওই যে বললাম যে আমরা এর আগে সাধারণত মডেল ট্রেন করার জন্য অ্যাডাম ইউজ করেই বেশি অভ্যস্ত। সেই জায়গায় আমরা এসজিডি ইউজ করলে আমাদের অনেক কিছু আসলে চেঞ্জ করা সম্ভব, বিশেষ করে মোমেন্টাম ফ্যাক্টর, তারপর হচ্ছে লার্নিং রেট এবং আরো বেশ কিছু প্যারামিটার আছে, আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে। আর আমাদের ওয়ান হট এনকোডিং এর জন্য টু ক্যাটেগরিয়াল ক্যাল এটাকে ইউজ করব। আর প্লটিং করার জন্য পাইপ, এটা হচ্ছে ওয়ার্নিং রিমুভ করার জন্য আমরা জানি। এরপরে আমরা যে ডেটা সেটটা ক্রিয়েট করব, এটা আসলে প্রোগ্রামটা করা হচ্ছে খুব সহজভাবে, যেন আমরা আসলে কাজটা করতে পারি। তো প্রথমে যেটা করা হচ্ছে, একটা ডেটা সেট ক্রিয়েট করার জন্য একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে, ডিফাইন ক্রিয়েট ডেটা সেট। এখানে যখনই আমরা ডেটা সেটটাকে ক্রিয়েট করব, আলটিমেটলি এই যে মেক ব্লকস, 1000 স্যাম্পল, সেন্টার্স কত, 20। একটু খেয়াল করেন, ওটা ওটা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছিল আমাদের হচ্ছে, দেখি এখানে কত দেওয়া আছে, কোডিং এ যায়, হ্যাঁ 20 আছে। আমাদের এখানে যেটা এক্সাম্পল দেখানো হচ্ছিল, এইটা কিন্তু মূলত ছিল 3টা ক্লাসের। তাহলে 20 ক্লাস হলে কি ঘটনা ঘটবে বুঝতে পারছেন? হিউজ কমপ্লেক্সিটি আসবে, একটার মধ্যে একটা ঢুকে যাবে 20টা ক্লাস। এখানে তো দেখানো হচ্ছিল 3টা ক্লাস, কিন্তু আমাদের এখানে যেটা আমরা ডেটা সেট তৈরি করছি, 1000 স্যাম্পল, 20টা ক্লাস, ফিচার হচ্ছে 100টা। এখানে তো ছিল 2টা, কিন্তু ফিচার হচ্ছে এখানে 100টা ইনপুট ডাইমেনশন। এবং ভেরিয়েন্স হচ্ছে ক্লাসগুলোর মধ্যে, 20টা ক্লাসের মধ্যে 2, মানে হাই ভেরিয়েন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং র্যান্ডম স্টেট এটা আপডেট করার জন্য এটা 2, মানে একই পয়েন্ট থেকে যেন ডিস্ট্রিবিউট হয়। তো এইটা কিন্তু হচ্ছে অনেক কমপ্লেক্স প্রবলেমের দিকে চলে গেছে আপনার, হ্যাঁ। তো এইটা আমরা তৈরি করলাম, এই ডেটা সেটটা। ইনপুট হচ্ছে এক্স এর মধ্যে, আর ওয়াই এর মধ্যে আউটপুট আছে। এরপরে আমাদের যেহেতু ওয়াই আউটপুট, এই আউটপুটটাকে আমরা টু ক্যাটেগরিক্যাল, আমরা এইটাকে আসলে ওয়ান হট এনকোডিং করলাম। এরপরে আমরা ট্রেইন এবং টেস্টে ভাগ করব 1000 স্যাম্পলকে, 1000 অবজারভেশনকে। আমরা বলছি যে ট্রেইনের জন্য 500, টেস্টের জন্য 500, তাহলে এন ট্রেইনের ভ্যালু 500 দিলাম। ট্রেইন টেস্ট কি হবে, এক্স থেকে আমরা এই যে ট্রেইন এক্স এর মধ্যে, মানে প্রথম 500টা কেটে নিচ্ছি, এই যে 0 থেকে 499 পর্যন্ত সবগুলা কলাম থাকবে। এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে কলাম। তো 0 থেকে 500 পর্যন্ত সবগুলা কলাম থাকবে। আর টেস্টের মধ্যে 500 থেকে 999 পর্যন্ত, মানে পরের 500 থাকবে সবগুলা কলাম। এটা রো, আর এই পাশেরটা হচ্ছে কলাম। খুব সিম্পল। এরপরে ওয়াই এর মধ্যে কি থাকবে, ওয়াই তো হচ্ছে আউটপুট। আউটপুটের মধ্যে ট্রেইন ওয়াই, টেস্ট ওয়াই, এটা থাকবে হচ্ছে প্রথম থেকে 499 পর্যন্ত, আর এটা থাকবে 500 থেকে 999 পর্যন্ত। এইটা যখন আমরা ডেটা সেট তৈরি করব, এটা রিটার্ন করবে কি, ট্রেইন এক্স এর মধ্যে প্রথম 500টার ট্রেইন ভ্যালু, ট্রেইন ওয়াই এর মধ্যে প্রথম 500টার
ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে পরের 500টার টেস্ট এক্স ভ্যালু আর পরের 500টার টেস্ট ওয়াই ভ্যালু। তার মানে আমরা কিন্তু এইভাবে ডেটা সেট তৈরি করবো আমাদের পুরো কাজ করার জন্য। এরপরে যদি আপনি খেয়াল করেন, দেখেন আরেকটা ফাংশন তৈরি করা হচ্ছে, ফিট মডেল উইথ গিভেন নাম্বার অফ নোডস রিটার্নস টেস্ট সেট অ্যাকুরেসি। এটা হচ্ছে ইভ্যালুয়েট মডেল। আমরা এখানে যে টেস্ট করব, আসলে আমরা তো বিভিন্ন নোড দিয়ে টেস্ট করব। এই নোড গুলো দিয়ে যখন টেস্ট করব, আলটিমেটলি একটা ফাংশন তৈরি না করলে কাজগুলো করা কঠিন হবে। কারণ আমরা আসলে এখানে দেখতে যাচ্ছি যে আমাদের ক্যাপাসিটি বিল্ডের ফলে কি ঘটনা ঘটছে। যদি নোড কম বেশি হয় তাহলে কি ঘটবে সেটা মূলত দেখছি। তো এন নোডস মানে কতগুলা নোড নিয়ে কাজ করব সেটা এখানে বলা আছে। ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই। আমরা এখানে আসলে কল করবো এই ফাংশনকে নাম্বার অফ নোড ডিফারেন্ট দিয়ে দিয়ে, সেই জন্য বলা হচ্ছে এন ইনপুট এন ক্লাস। এটা আমরা শেপটাকে চেঞ্জ করছি। এরপরে দেখেন আমাদের এখানে আমরা মডেলটাকে ডিফাইন করছি। আমরা মাল্টিলেয়ার পারসেপট্রনের মডেল ডিফাইন করা হচ্ছে। এখানে দুইটা লেয়ার ইউজ করা হচ্ছে, একটা হিডেন, এটা হিডেন লেয়ারের জন্য আমরা জানি খুব ভালো মতোই, আর এটা হচ্ছে আউটপুট লেয়ারের জন্য। তো হিডেন লেয়ারের জন্য এই যে ডেন্স ইউজ করা হচ্ছে এন নোডস। এন নোডস মানে মিডল লেয়ারে কতগুলো নোড থাকবে, আমরা কিন্তু ক্যাপাসিটি তৈরি করতে চাচ্ছি। ক্যাপাসিটি আমাদের আউটপুট লেয়ারে তো নাম্বার অফ নোড কতগুলো হবে, যতগুলা ক্লাস কেরাস আমরা কিন্তু সেভাবে ডিফাইন করি, ততগুলা নোড। তার মানে আমার ক্লাস এখানে আছে 20টা, আমরা এখানে আউটপুট লেয়ারে নাম্বার অফ নোড হচ্ছে নাম্বার অফ ক্লাস, তার মানে 20টা, 20। 20 লিখলেও চলতো, এখান থেকে 20 আসছে। এরপরে হচ্ছে অ্যাক্টিভেশন, আউটপুট লেয়ারে অ্যাক্টিভেশন সফটম্যাক্স ইউজ করা হচ্ছে। হিডেন লেয়ারে কি হচ্ছে, হিডেন লেয়ারে নাম্বার অফ নোড, এই ফাংশনে যে নাম্বার অফ নোড আসবে সেই নোডটা কাজ করবে। যদি 2 দিই 2, 4 দিলে 4, 10 দিলে 10, 100 দিলে 100, এবার প্রতিবার কল করবো এক এক ভাবে, কারণ নোড ক্যাপাসিটি আমরা দেখতে চাচ্ছি যে কি হয়। ইনপুট ডাইমেনশন, ইনপুট ডাইমেনশন কত, ইনপুট ডাইমেনশন হচ্ছে কত, 100 ফিচার। ঠিক আছে, এটা আসবে যে এখান থেকে, যে চলে আসছে এখান থেকে নিয়েছে, সেই নেক্সট সেট আর হচ্ছে টেস্ট ওয়াইজ সেট থেকে এন ইনপুট এন ক্লাস, এখান থেকে ইনপুটটা বসাচ্ছে, তার মানে এটা আসলে 100। আর এন ক্লাসটা হচ্ছে এই যে এখান থেকে, এটা হলো 20। অ্যাক্টিভেশন এখানে হিডেনে ইউজ করা হচ্ছে রেলু, আর কার্নেল ইনিশিয়ালাইজার এখানে ইউজ করা হচ্ছে হি ইউনিফর্ম। এটা অনেকগুলা অপশন আছে, আপনি যেটা ইউজ করার করতে পারেন। তো এখানে হি ইউনিফর্ম ইউজ করছে, তার মানে এখানে আমরা হিডেন লেয়ারে নাম্বার অফ নোট পেলাম হচ্ছে এখানে যা দিব তার মতো করে। আর আউটপুট লেয়ারে নাম্বার অফ ক্লাস হচ্ছে 20টা। এই তো মোটামুটি হবে। এরপরে দেখেন যে এখানে আমরা কম্পাইল করি, তাই না? কম্পাইলের সময় কি কি প্যারামিটার সেট করবো সেটা বলি। লস কি হবে, লস যেহেতু এটা আমাদের মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, এটা ডেফিনেটলি ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি হবে। আর অপটিমাইজার আমরা কি ইউজ করবো, এর আগে আমরা সাধারণত অ্যাডাম ইউজ করে অভ্যস্ত, আমরা এখানে দিলাম ওপিটি। ওপিটির মধ্যে কি দিচ্ছি, এসজিডি। তার মানে এখানে এসজিডি কাজ করবে। এসজিডি হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখানে কি হবে, লার্নিং রেট আমরা একটা বসালাম। ঠিক আছে, আপনারা জানেন লার্নিং রেটের কাজ, এটা নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে। তো লার্নিং রেট কম বেশি করলে আমাদের কিন্তু এটা স্পিড কম বেশি হবে, এবং কমপ্লেক্সিটির উপরে বেস করে আমরা লার্নিং রেটটাকে ডিফাইন করি। তো যাই হোক, লার্নিং রেট 0.01 আর মোমেন্টাম 0.9, এটাকে স্পিড আপ করার জন্য ইউজ করা হচ্ছে। আর আমরা আউটপুট, যেহেতু এটা ক্লাসিফিকেশন, আমরা ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য এখানে ম্যাট্রিক্সটা অ্যাকুরেসি সেট করলাম। এরপরে আমরা যেহেতু এই গ্রাফ গুলাকে দেখতে চাই, মূলত গ্রাফ নিয়েই তো আমরা আলোচনা করছি, গতদিন আপনাদের সাথে কথা হয়েছে, তো আমাদের হিস্টোরিক্যাল গ্রাফ গুলা জানা দরকার। সেখানে আমরা হচ্ছে চেইনের গ্রাফ এবং আমাদের ইভলিউশনের গ্রাফ, এই দুইটা গ্রাফ দিয়ে আমরা কিন্তু হচ্ছে বুঝতে পারবো যে আমাদের আসলে অবস্থাটা কি, আমাদের মডেলের অবস্থাটা কি। তো এখানে হিস্টোরি আমরা সেটা ডিফাইন করছি, এবং ইপোক হচ্ছে আমাদের 100 ইপোক। ঠিক আছে, আমরা টেস্ট অ্যাকুরেসি কিভাবে মেজার করব, মডেল ইভ্যালুয়েট দিয়ে। ঠিক আছে, এটা বিল্ট ইন ফাংশন। এখানে টেস্ট এক্স টেস্ট ওয়াই মানে ট্রেন করব হচ্ছে মডেল ফিট দিয়ে আর 100 ইপোক দিয়ে। আর অ্যাকুরেসি যেটা যেটা রেজাল্ট কি পরিমাণ আসছে সেটা সেট করব মডেল ইভ্যালুয়েট দিয়ে, টেস্ট এক্স টেস্ট ওয়াই যেটা আমরা এখানে আসলে ভাগ করলাম সেটা দিয়ে। ঠিক আছে, এরপরে এটা হলো হিস্টোরিটা এবং টেস্ট অ্যাকুরেসি আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এইটা হচ্ছে দুইটা ফাংশন কিন্তু আমরা তৈরি করলাম, একটা হচ্ছে ডেটা সেট তৈরি করার জন্য, আর একটা হচ্ছে মডেলটাকে ইভ্যালুয়েট করার জন্য। এরপরে আমরা হচ্ছে দেখেন কি হচ্ছে একটু খেয়াল করি। আমরা ডেটা সেটটাকে প্রিপেয়ার করবো, তাই না? প্রিপেয়ার ডেটা সেট, আমরা ওই যে ক্রিয়েট ডেটা সেট তৈরি করেছিলাম এর আগে,
ফাংশন দিয়ে, এই যে ক্রিয়েট ডেটা সেট, এখানে দিলে কি হবে, 1000 স্যাম্পল সহ, 20টা ক্লাস সহ, আমার ভেরিয়েন্স ক্লাসগুলোর মধ্যে ট্রু সহ আমার কিন্তু একটা ডেটা সেট তৈরি করবে। এবং এই ডেটা সেটটা কি হবে, এই যে ট্রেইন এক্স ট্রেইন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই, এটা কোথায় আসবে, এই যে রিটার্ন করছে, তার মানে আমার ট্রেইন এক্স ট্রেইন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই আমি কিন্তু পেয়ে যাব। ক্লিয়ার? এরপরে দেখেন আমরা কিন্তু হিডেন লেয়ারে নাম্বার অফ নোড আমরা কিন্তু ভ্যারি করবো 1 থেকে 10 পর্যন্ত। হিডেন লেয়ারে নাম্বার অফ নোড একটা দিব একবার, দুইটা দিব একবার, তিনটা দিব একবার, এভাবে 10টা দিব, দিয়ে আসলে ভ্যারি করতে চাচ্ছি কোন ফাংশনে, আমাদের হচ্ছে এই যে ডিফাইন ইভ্যালুয়েট মডেলের ফাংশন। তাহলে এখানে আমরা একটা লুপ চালাবো, এই যে নাম্বার অফ নোডস এর একটা আমরা লিস্ট তৈরি করলাম ফর এন নোডস ইন নাম নোডস। এটাতে কি হতে পারে, হিস্টোরি রেজাল্ট, কি কি জিনিস আসবে, এখানে কিন্তু দুইটা জিনিস আসবে, তাই না? এই যে এইখানে যখন আমরা ইভ্যালুয়েট মডেল তৈরি করেছিলাম, দুইটা জিনিস রিটার্ন আসছিল, একটা হিস্টোরি একটা টেস্টে করেছি। তো এই যে হিস্টোরি রেজাল্ট এর মধ্যে আসছে ইভ্যালুয়েট মডেল। নাম্বার অফ নোড কি হবে, এই যে লুপ থেকে ফর এন নোটস ইন নাম্বার অফ নোটস, এখান থেকে প্রতি লুপ চলছে, 10 বার লুপ চলবে। প্রথমবার এই এন নোড হবে 1, দ্বিতীয়বার এন নোড হবে 2, তৃতীয়বার এন নোড হবে 3, চতুর্থবার এন নোড হবে 4। এভাবে কিন্তু একবার একবার করে চলবে। প্রথমবার হচ্ছে নাম্বার অফ নোড 1, ট্রেইন এক্স ট্রেইন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই, আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা দিলাম, মানে প্রতিবার একবার করে এই লুপের মধ্যে চলবে, ইভ্যালুয়েট মডেলে যাবে, রেজাল্ট বের করে আপনাকে দেখাই দেবে। এরপরে হচ্ছে অ্যাকুরেসি উইথ নাম্বার অফ নোডস, আপনার হচ্ছে কত নোডে কত অ্যাকুরেসি সেটা আপনাকে দেখাবে। আর গ্রাফটাও কিন্তু একসাথে প্লট করে আপনাকে দেখাবে। যদি আমরা এটা দেখি তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখেন তো, আমরা কিন্তু 10 বার নোড চালিয়েছি, 10 নোডে চালিয়েছি। যখন অ্যাকুরেসি উইথ নাম্বার অফ নোড, যখন নোডের সংখ্যা হিডেন লেয়ারে 1, তখন অ্যাকুরেসি দেখেন এটা অনেক কম, প্রায় কত, এটা হচ্ছে 14% মতো আসছে, তাই না? যখন নোড 2 দিলাম 32, মানে 32% কত বেড়ে গেছে দেখেন, প্রায় ডাবল। যখন এই একের থেকে, যখন নোট 3 70, তারপরেও কিন্তু প্রায় ডাবল, ডাবলেরও বেশি। এখানে ডাবলেরও যা বেশি ছিল, এখানে ওর থেকে একটু কম কিন্তু অনেক বেশি। কিন্তু 4 দিলাম তখন কিন্তু 70 থেকে 88, 5 যখন দিলাম 80 থেকে 94, 6 যখন দিলাম 94 থেকে 93, একটু কমেছে, এটা হতে পারে। 7 যখন দিলাম একটু কমেছে, 8 যখন দিলাম আবার বেড়েছে, 9 যখন দিলাম 100%, 10এও 100%। দেখেন আমরা যদি এই গ্রাফটা দেখি, এখানে এখানে যে গ্রাফটা দেখানো হচ্ছে যে হিডেন লেয়ারের নাম্বার অফ নোড কম বেশি হলে কি হবে, যেমন এইখানে এটা দেখেন ব্লু কালার দিয়ে, যখন নোড একটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ইরোর গ্রাফ, এটা কিন্তু ইরোরের গ্রাফ। আর এটা হলো অ্যাকুরেসির ডাটা, এটা হলো অ্যাকুরেসির ডাটা, অ্যাকুরেসি আমরা দেখছি 10 9 10 যে 100 পাচ্ছি। আর এইখানে আমরা ইরোরের গ্রাফ দেখছি, যখন একটা নোড তখন ওই যে ব্লু কালার, ইরোর কিন্তু খুব বেশি কম না। 2 নম্বর হচ্ছে যখন দুইটা নোড, তখন তিনটা নোড, তখন গ্রিন কালার, এভাবে 4 5 6 7 8 9 10। আপনি যদি 9 10টা দেখেন, এই দুইটা কিন্তু 9 10, এটা কিন্তু খুব দ্রুত আমার এগুলাতেও কিন্তু ইরোর রেট কমছে। এগুলা যেমন স্যাটিসফাইবল 1 2 3 4 থেকে কিন্তু মোটামুটি ভাবে আমি কিন্তু ইপক চালিয়ে কিন্তু রেজাল্ট পেয়ে যাবো একটা লেভেল পর্যন্ত। যেমন আপনার 50 বা 60 ইপকের দিকে রেজাল্ট মোটামুটি কাছাকাছি চলে আসছে। তা আপনি বলতে পারেন যে আমি 6 নম্বরই চান, 6টা নোট দিয়ে চালাবো, 10টা নোটের দরকার কি? কিন্তু যদি আপনি 10টা নোট ইউজ করেন, খেয়াল করেন, আমার কিন্তু হচ্ছে খুব কম ইপকেই রেজাল্ট গুলো চলে আসছে। আমার 4 থেকে 8 পর্যন্ত এখানে যেটা দেখছি, আমাদের কিন্তু হচ্ছে অনেকগুলো ইপক পরে রেজাল্ট আসছে। কিন্তু আমি যখন নোট বাড়িয়ে দিচ্ছি 10টা, তখন কিন্তু কম ইপকেই আমার এখানে হয়তো 5 5 7 ইপকেই আমার কিন্তু এটা চলে আসছে, বা 3 4 ইপকেই রেজাল্ট চলে আসছে। তো আলটিমেটলি কিন্তু আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হলে, তার মানে নাম্বার অফ নোট যদি বাড়ে, তাহলে আমার কিন্তু হচ্ছে অ্যাকুরেসি বাড়ছে। এটা হচ্ছে কনক্লুশন। তো ক্যাপাসিটি কম বেশি হলে, ক্যাপাসিটি কিন্তু দুই ভাবে কম বেশি করা যায়, একটা হচ্ছে নাম্বার অফ নোড, আরেকটা হচ্ছে নাম্বার অফ লেয়ার। তো নাম্বার অফ নোড যেটা, সেটা ডেপথ। তো ডেপথ যদি কম বেশি হয়, সেটা তো আমরা পরে দেখবো। আর যদি উইডথ কম বেশি হয়, কম মানে হচ্ছে নোড কম, আর উইডথ উইডথ বেশি মানে হচ্ছে নোড বেশি।
নোট বেশি হলে কি হবে বা কম হবে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লোড বেশি হওয়ার কারণে আমার কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়েছে, খুব ভালো মতোই চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে একটা প্রোগ্রাম ছিল যেটা আমরা এখানে দেখার চেষ্টা করলাম, যে আমরা এই যে চেঞ্জ মডেল ক্যাপাসিটি উইথ নোড, নোড কম বেশির ফলে কি করছে। ঠিক এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম দেখবো যেটা হচ্ছে যে লেয়ার কম বেশি করলে কি ঘটনা ঘটতে পারে। এই বইয়ের এই প্রোগ্রামের সাথে চেঞ্জ কিছুটা ঘটতে পারে, হ্যাঁ, সেম হবে এরকম বলা যাবে না। চেঞ্জ মডেল ক্যাপাসিটি উইথ লেয়ার, লেয়ার কম বেশি করলে কি হতে পারে, ঠিক আছে। লেয়ার কম বেশি করলে কি হতে পারে, যে দেখেন একটু বলি, উই ক্যান পারফর্ম এ সিমিলার অ্যানালাইসিস এন্ড এভালুয়েট how the number of layer impacts the ability of the model to learn the model mapping function, ঠিক আছে। ইনক্রিজিং দ্য নাম্বার অফ লেয়ার ক্যান ওফেন গ্রেটলি ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ দ্য মডেল। আপনি যদি লেয়ার বাড়াতে থাকেন তাহলে কিন্তু আপনার মডেলের ক্যাপাসিটি বাড়বে। অ্যাক্টিং লাইক এ কম্পিটিশনাল অ্যান্ড লার্নিং শর্টকাট টু মডেলিং এ প্রবলেম। ফর এক্সাম্পল, এ মডেল উইথ ওয়ান হিডেন লেয়ার অফ 10 নোটস ইজ নট ইকুইভ্যালেন্ট টু এ মডেল উইথ টু হিডেন লেয়ার 5 নোটস। খেয়াল করেন এখানে কি বলছে, এ মডেল উইথ ওয়ান হিডেন লেয়ার অফ 10 নোট, একটা হিডেন লেয়ারের 10টা নোট সহ একটা হিডেন লেয়ার, আর is not equivalent to a model with two hidden layer with 5 nodes each। তার মানে হচ্ছে যে একটা হিডেন লেয়ারে 10টা নোড, দুইটা হিডেন লেয়ারের 5টা নোড, এই দুইটা কিন্তু এক না, পার্থক্য আছে। দ্য লেটার হ্যাজ মাচ গ্রেটার ক্যাপাসিটি, পরেরটার মানে দুইটা হিডেন সহ যে 5টা নোড সেটার ক্যাপাসিটি কিন্তু বেশি, ঠিক আছে। তো এখানে প্রবলেমটা কি, আপনি তাহলে ক্যাপাসিটি কি বাড়াতে থাকবেন। দেখেন কি বলছে, দ্য ডেঞ্জার ইজ দ্যাট এ মডেল উইথ মোর ক্যাপাসিটি then is required is likely to overflow the training data। আপনি যদি ক্যাপাসিটি বাড়াইতে থাকেন, আপনার যে ডেটা সেট সেই ডেটা সেটের জন্য যদি দরকার না হয় তাহলে কিন্তু আপনি ওভারফিট করে ফেলবেন। and as with a model that has too many nodes, a model has too many layers will likely be unable to learn the training data set। যেটাই হোক না কেন, যে আপনি ক্যাপাসিটির বাইরে যদি চলে যান, সেটা নোডে হোক চাই লেয়ারে হোক, প্রবলেম অ্যানালাইজ করতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করব এখন কিন্তু এই ইভ্যালুয়েট মডেল যেটা আগের প্রোগ্রামটাই, ঠিক আছে, আমরা এই যে আপডেট করব ওই ইভ্যালুয়েট মডেল ফাংশনটাকে নাম্বার অফ লেয়ার বাড়াবো, বাড়িয়ে কমিয়ে দেখবো যে কি ঘটে, একটু দেখেন তো। We know from the previous section that an MLP with about 7 or more nodes fit to 100 epochs will learn the problem perfectly। বলছে যে আমরা আগেরটা যেটা দেখেছিলাম এখানে 100 ইপোকে কিন্তু রেজাল্ট খুব ভালো মতো চলে আসছে আমাদের, তাই না, নোট বাড়িয়ে কমিয়ে। এখানে কি ঘটছে আমরা এটা যদি একটু দেখার চেষ্টা করি, we will therefore use 10 nodes in each layer। আমরা কিন্তু এর আগেরটাই কিন্তু হচ্ছে নোট কম বেশি করে দেখার চেষ্টা করেছি। আমরা 1 থেকে 10 পর্যন্ত নোট কিন্তু দেখেছিলাম, যে 1 থেকে 10। তো 10-এ যেহেতু আমরা রেজাল্ট ভালো পেয়েছি আমরা 10টাই রেখে দেবো। উইল দেয়ারফর ইউজ 10 নোটস ইন ইচ লেয়ার। আমরা এখানে যে লেয়ার গুলা বাড়াবো বা কমাবো, প্রত্যেকটা লেয়ারে আমরা কিন্তু 10টা করে নোট রাখবো, ঠিক আছে। তারপরে লেয়ার গুলা বাড়াবো। দেখেন, উই উইল দেয়ারফর ইউজ 10 নোটস ইন ইচ লেয়ার টু ইনশিওর দ্য মডেল হ্যাজ এনাফ ক্যাপাসিটি ইন জাস্ট ওয়ান লেয়ার টু লার্ন দ্য প্রবলেম। দ্য আপডেটেড ফাংশন ইজ লিস্টেড বলে আমরা কি করছি এটা দেখি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখেন তো কি হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে, ইন দিস কেস উইল ইভালুয়েট দ্য মডেল উইথ 1 to 5 মিনিটস, ঠিক আছে। আচ্ছা, আগের প্রোগ্রামটা কি করলো একটু দেখি আমরা। ইভালুয়েট মডেল, এখানে আমাদের আহ ইপোক 100 রেখেছে আমাদের এইখানে। এই যে এর আগে এইটা ছিল ভেরিয়েবল, নাম্বার অফ নোড দিচ্ছিল, এখানে কিন্তু নাম্বার অফ নোডের জায়গায় এবার লাগিয়েছে ইভালুয়েট মডেলের মধ্যে নাম্বার অফ লেয়ার্স। আমরা নোডকে ফিক্স রাখতে চাচ্ছি, লেয়ারকে চেঞ্জ করব। তাহলে এখানে নাম্বার অফ লেয়ার যদি করি, আলটিমেটলি এখানে নাম্বার অফ নোড কিন্তু আসলে 10, ঠিক আছে। আর এরপরে আপনি যদি একটু দেখেন, আমরা এখানে লেয়ার কি করব, ইন দিস কেস উই উইল ইভালুয়েট দ্য মডেল উইথ 1 to 5 লেয়ার। আমরা 1 থেকে 5 পর্যন্ত লেয়ার ভ্যারি করে করে দেখতে চাচ্ছি, with the expectation that at some point the number of layer will result in a model
that the chosen learning algorithm is unable to adopt the ট্রেনিং ডাটা। আমরা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত লেয়ার এই যে চেঞ্জ করে করে দেখবো যে আসলেই কি ঘটনা ঘটে। 1 থেকে 5 পর্যন্ত লেয়ার দিচ্ছি, n লেয়ার্স ইন নাম্বার অফ লেয়ার, 1 থেকে 5 পর্যন্ত আসবে লিস্ট থেকে। প্রথমবার লুপে আসবে n লেয়ারের ভ্যালু 1, দ্বিতীয়বার 2, তৃতীয়বার 3, 4, 5, এই যে এভলিউট মডেল n লেয়ার্স ট্রেন x ট্রেন y টেস্ট x টেস্ট y, হিস্টোরি রেজাল্ট আসবে। আমরা যদি কোডটা দেখি, আমাদের যে মেইন কোড সেটা যদি একটু দেখি, দেখেন এখানে study of MLP learning curves given different number of layers for multi-class classification। আমরা যেটা জানি মেকব্লক জানি, সিকোয়েন্সিয়াল রেঞ্জ, এসজিডি, টু ক্যাটেগরিক্যাল, ওয়ান হট এনকোডিং করার জন্য পাইপ্লট, আমরা ওয়ার্নিং গুলাকে রিমুভ করলাম। এরপর দেখেন ডিফাইন ক্রিয়েট ডেটা সেট, আমরা হচ্ছে ডেটা সেট ক্রিয়েট করলাম, আগের মতো এখানে কোনো চেঞ্জ নাই। আমরা ওয়ান হট এনকোডিং করলাম, 500 ইনপুট, 500টা আমরা অবজারভেশন নিলাম চেইনের জন্য, 500টা টেস্টের জন্য। এরপরে ইভ্যালুয়েট মডেল, এখানে ছিল এন নোডস, এখানে দিলাম আমরা এন লেয়ার। আমরা লেয়ারকে ভ্যারি করতে চাচ্ছি, নোডকে না। ওই জন্য এখানে আমরা আগের রেজাল্টে যেহেতু 10টা নোড দিয়ে রেজাল্ট ভ্যালি ভালো পেয়েছি, আমরা 10টা নোড রেখে দিয়েছি, আর এখানে এন লেয়ার্সটা দিলাম। ঠিক আছে, এরপরে দেখেন আগের মতোই কোনো চেঞ্জ নেই, শুধু এখানে 10 রেখেছি, অন্য সবকিছুই আসলে সেম। ঠিক আছে, এইটা এইটা কিন্তু এইখানে আসবে, হ্যাঁ এটা আসলে এইখানে আসবে, এটার সাথে আসবে, ইনডেন্টেশনটা এখানে হবে। এরপরে যদি আমরা এটা ইনডেন্টেশনটা এখানে হবে, আমরা এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা হচ্ছে তাহলে এখানে আমরা কি করছি একটু খেয়াল করেন, এখানে এন লেয়ার্স আমরা হচ্ছে 5টা লেয়ার দিচ্ছি ফর ইন রেঞ্জ 1 এন লেয়ার্স। এখানে হচ্ছে আমাদের প্রথমবার যখন লুপটা চলবে তখন লেয়ারের ভ্যালু হবে 1, যখন দ্বিতীয়বার চলবে তখন লেয়ারের ভ্যালু হবে 2, তৃতীয়বার চলবে লেয়ারের ভ্যালু হচ্ছে 3। আমরা একটু দেখি এখানে কি হচ্ছে আসলে, এখানে কি ঘটছে একটু বলি। এইটা না বুঝলে এটা দেখা দেখা না দেখলে এটা বোঝা যাবে না। আমরা এখানে এন লেয়ার্স দিচ্ছি তো, এইটা চলবে কিভাবে আমি একটু এখান থেকে বলি। এবার দেখেন এটা খেয়াল করেন, আমরা তো দুইটা ফাংশন ক্রিয়েট করে রাখলাম, একটা হচ্ছে ক্রিয়েট ডেটা সেট আর একটা ইভ্যালুয়েট মডেল। এখানে আমরা ডেটা সেটটাকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট ডেটা সেট ট্রেন এক্স ট্রেন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই। আমরা এই ডেটা সেট থেকে এই যে রিটার্ন টেস্ট ট্রেন এক্স ট্রেন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই 4টা পেয়ে যাব। এরপরে দেখেন আমরা সব হিস্টোরি গুলাকে আমরা লিস্টের মধ্যে রাখছি। নাম্বার অফ লেয়ার আমরা একটা লিস্ট তৈরি করলাম 1 থেকে 5 পর্যন্ত। এরপরে এন লেয়ার্স ইন নাম্বার অফ লেয়ার্স, এখানে আমরা কিন্তু প্রথম এন লেয়ারের ভ্যালু পাবো 1, তারপরে 2, 3, 4, 5 এভাবে পাবো। এখন হিস্টোরিয়াল রেজাল্ট কিভাবে আসবে, ইভ্যালুয়েট মডেল থেকে। এন লেয়ার দেখেন, ইভ্যালুয়েট মডেল মানেই হচ্ছে কিন্তু এই ইভ্যালুয়েট মডেল। ইভ্যালুয়েট মডেল আমরা এখানে কি দিচ্ছি, এন লেয়ার মানে প্রথমবার 1, আর আর এগুলা হচ্ছে যে ট্রেন এক্স ট্রেন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই। তাহলে প্রথমবার যখন ইভ্যালুয়েট মডেল এখানে 1 পাইলো, আলটিমেটলি এখানে কত পাবে, 1 পাবে। হ্যাঁ ঠিক আছে, যখন এখানে 1 পাবে আলটিমেটলি কিন্তু আপনার এখানে এই রেঞ্জটা কত আসবে, 1। তার মানে এটা চলবে একবার। একবার মানে কি, লেয়ার একটা চলবে, এটা এখানে লুপটা ঠিকই আছে, এখানে এটা হবে, এটা কিন্তু এখানে আসবে না, এখানে আসলে প্রবলেম অ্যারাইজ করবে। দেখেন খেয়াল করেন, এই এইটা কিন্তু হচ্ছে, একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু হিডেন লেয়ার। এইটা কয়বার চলবে সেটার হিসাব করা হচ্ছে ফর লুপ দিয়ে, এটা ঠিকই আছে, এটা এখানেই থাকবে ইন্ডেন্টেশন, এটা এখানেই থাকবে, একবারে ঠিক আছে। তো এইখানে হচ্ছে এইটা হিডেন লেয়ার কয়বার চলবে, এটা এই লুপের আন্ডারে, এটার ইন্ডেন্টেশন ফর লুপের সাথে এইটা আসবে। তাহলে এইটা যখন আমি এখানে এক আপনার আসলো একবার, তার মানে এটা কিন্তু হবে একবার লুপটা চলবে, মানে একটা হিডেন লেয়ার তৈরি করবে 10 নোড সহ, রেলু ফাংশন অ্যাক্টিভেশন সহ, কার্নেল ইনিশিয়ালাইজার হি ইউনিফর্ম সহ 10 নোডের একটা হিডেন লেয়ার তৈরি করবে। যখন এখান থেকে আসবে হচ্ছে 2, তখন এইখানে দেখেন, এইখানে এন লেয়ারের ভ্যালু হচ্ছে 2, তার মানে এটা দুইটা হিডেন লেয়ার তৈরি করবে। যখন আসবে 3 এন লেয়ার্স এর ভ্যালু, তখন এটা তিনটা হিডেন লেয়ার তৈরি করবে, 4 হলে 4, 5 হলে 5।
আর আউটপুট লেয়ার তো একটা। তার মানে প্রথম লুপে একটা হিডেন লেয়ার, দ্বিতীয় লুপে দুইটা হিডেন লেয়ার, তৃতীয় লুপে তিনটা হিডেন লেয়ার, চতুর্থ লুপে চারটা, পঞ্চম লুপে পাঁচটা হিডেন লেয়ার তৈরি করবে। তো আমি ধরলাম যে প্রথম লুপে একটা হিডেন লেয়ার এখানে তৈরি হলো, লুপ একবার চলবে, একটা আউটপুট লেয়ার প্রতিবারই থাকবে। তাহলে প্রথম লুপে একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। এরপরে এসজিডি আমরা হচ্ছে লার্নিং রেট এটা লিখে দিলাম, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করলাম। এরপরে হচ্ছে আমি মডেল ফিট করছি, ট্রেন এক্স ট্রেন ওয়াই, এবং আগের মতো কোনো চেঞ্জ নাই। তারপরে হচ্ছে মডেল ইভ্যালুয়েট করছি, রেজাল্ট বের করছি। এটা হচ্ছে ট্রেনিং এর জন্য, টেস্টের জন্য। তাহলে কি হচ্ছে, আমার প্রথমবার এই লুপটা চলে আমার একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার সহ রেজাল্ট দিবে। দ্বিতীয়বার এই লুপটা চলে দুইটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার সহ রেজাল্ট দিবে। তৃতীয় লুপে তিনটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার সহ রেজাল্ট দিবে। চতুর্থ লুপে চারটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার সহ রেজাল্ট দিবে। পঞ্চম লুপে পাঁচটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার, টোটাল ছয়টা লেয়ার সহ রেজাল্ট দিবে, পাঁচটা হিডেন একটা আউটপুট। এইভাবেই কিন্তু চলবে। হ্যাঁ, দেওয়ার পরে রেজাল্ট গুলা কি আসছে একটু যদি আমরা দেখি, এখানে যে অ্যাকুরেসি দেখাচ্ছে এই আমার হচ্ছে নিউমেরিক্যাল ডেটা দিয়ে, আর লসটা দেখছি আমরা গ্রাফিক্যাল ডেটা দিয়ে। তো অ্যাকুরেসি যদি দেখি, দেখেন যে যখন হিডেন লেয়ার একটা, তখন কিন্তু অ্যাকুরেসি 100%। এটা কিন্তু আমরা আগেও টেস্ট করে দেখলাম, তাই না? এখানেও কিন্তু আমাদের হিডেন লেয়ার একটাই ছিল, 10টা নোড দিয়ে একটা হিডেন লেয়ার দিয়ে আমরা কিন্তু হচ্ছে 9টা 10টা নোডে কিন্তু এক পেয়েছি, আমরা এখান থেকে 10টা নোডই নিয়েছি। তাহলে এখানে আমরা হচ্ছে একটা হিডেন লেয়ার সহ অ্যাকুরেসি 100%, দুইটা হিডেন লেয়ার সহ অ্যাকুরেসি 100%, তিনটা হিডেন লেয়ার সহ অ্যাকুরেসি 100%, চারটা হিডেন লেয়ারে অ্যাকুরেসি কমলো, পঞ্চম হিডেন লেয়ারে দেখেন কত কমে গেল। হিডেন লেয়ার বাড়ালেই যে রেজাল্ট ভালো আসবে তা কিন্তু না, ক্যাপাসিটি বেড়ে গেলে এটা ওভারফিট হচ্ছে। আপনি যদি গ্রাফটা দেখেন, এটা হচ্ছে ইরোরের গ্রাফ, এই যে ব্লু কালার, এটা হচ্ছে একটা হিডেন লেয়ার, মানে এই যে এইটা 100%, মানে একেবারে 0% ইরো। টু, এটা হচ্ছে দুইটা হিডেন লেয়ার, দেখেন একটা হিডেন লেয়ারই দ্রুত রেজাল্ট আসছে দ্বিতীয় হিডেন লেয়ারের থেকে। থ্রি, এটা হচ্ছে গ্রিন কালার, তিনটা হিডেন লেয়ার। চার, রেডটা, দেখেন হিডেন লেয়ার বাড়াচ্ছি, রেজাল্ট কিন্তু ক্যাপাসিটি বাড়ছে, রেজাল্ট কিন্তু খারাপ আসলো। পরে যে কাছাকাছি আসছে, তাও পুরোটা কভার করতে পারে নাই। পাঁচটা হিডেন লেয়ার, দেখেন রেজাল্ট কিরকম, স্টাক হয়ে গেছে, এলোমেলো রেজাল্ট দিচ্ছে, ওভারফিট হয়ে গেছে। তার মানে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে হিডেন লেয়ার বাড়ালেই যে রেজাল্ট ভালো আসবে তা কিন্তু ওভারফিট হয়ে যেতে পারে। আমার যেই কটা হিডেন লেয়ার দরকার সেটা ইউজ করতে হবে। আমরা এখানে মূলত এই চ্যাপ্টারে দুইটা কোড দেখেছি, একটা হচ্ছে নাম্বার অফ নোড কম বেশি করলে কি ঘটতে পারে, আর নাম্বার অফ হিডেন লেয়ার কম বেশি করলে কি ঘটতে পারে। আমাদের মূলত ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য নাম্বার অফ নোড কম বেশি করা যেতে পারে, আবার নাম্বার অফ লেয়ারও কম বেশি করা যেতে পারে। নাম্বার অফ নোড কম বেশি করলে কি ঘটবে, নাম্বার অফ লেয়ার কম বেশি করলে কি ঘটবে, সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করেছি। তো নাম্বার অফ ক্যাপাসিটি যদি আমরা কমিয়ে দিই তাহলে আন্ডারফিট হবে, ক্যাপাসিটি যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ওভারফিট হবে। আমাদের কিন্তু বেস্ট ফিট করার চেষ্টা করতে হবে, এবং এইটা আসলে কিভাবে হতে পারে আমরা কিন্তু ইফেক্টটা কি হতে পারে সেটা কিন্তু গ্রাফিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।